এরকম ইউনাইটেডের মতো একটি হাসপাতাল তারা এই সাঁতারকুলে একটি শাখা দিল কেন? এটার কাগজপত্র নাই কেন? এটা আপনার বিশ্বাস হবে? ওরা ক্ষমতার জোরে করে ফেলছে যে যা করগা আমি দেখব। এই বক্তব্যটা বা উত্তর দেওয়ার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গরিব তুই স্বপ্ন দেখোস কেন? গরিব তুই স্বপ্ন দেখোস কেন? গরিব তুই স্বপ্ন দেখোস কেন? আমাদের সমাজে যারা উচ্চবিত্ত আছেন তাদের অধিকাংশেরই মনের স্বপ্ন বাসনা হচ্ছে এই কথাটি যে গরিব তুই স্বপ্ন দেখোস কেন? কারণ আমি বড়লোক, আমি যাবো ইউনাইটেড হাসপাতালে, আমি বড়লোক যাবো হচ্ছে গিয়ে এর চেয়ে বড় কোনো হাসপাতাল অথবা সিঙ্গাপুর, ব্যাংকক। তুই গরিব কেন স্বপ্ন দেখবি? এবং এইটা মনে প্রাণে যে সংস্থাটির আপনি নাম বললেন, এরকম যে আরও দুই একটি হাসপাতাল আছে বা দুই একটি প্রতিষ্ঠান আছে বা বড় রেস্টুরেন্ট আছে, এদের কর্মচারীর মনোভাবটাও তাই থাকে যে যদি কোনো মধ্যবিত্ত পরিবারের অথবা নিম্নবিত্ত পরিবারের ভালো চিকিৎসার জন্য বড় কোনো হাসপাতালে যায়, ওরা তখন এমন চোখে দেখে যে এই ফকির নিয়ে আসছে এই হাসপাতালে ভিআইপি ট্রিটমেন্ট নেওয়ার জন্য। মানে গরিব তুই স্বপ্ন দেখোস কেন? আসলে কি আমাদের যারা আমরা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমাদের কি স্বপ্ন দেখার স্বাদ নাই যে ভালো কোনো হাসপাতালে আমার বাবা মা আমার সন্তানের চিকিৎসা হোক? আমাদের কি হচ্ছে গিয়ে মানে অধিকার নাই আমাদের স্ত্রী সন্তানরা ভালো কোনো হাসপাতালে চিকিৎসা নেক, সেটা ধার করে হোক আর যেভাবেই হোক? একটা মানুষের স্বপ্ন তো থাকতেই পারে। এই ছেলেটির বাবাও তো তাই, সে একটি চাকরি করেন যার সেই স্যালারিও তার অনেক বেশি না, কিন্তু তার একমাত্র সন্তান প্রাণের ধন। সে চিন্তা করেছে যে আমার ছেলেটির এই শুভক্ষণটি বা এই শুভ মুহূর্তটি ও যখন বড় হবে তখন স্মরণ করবে যে না, আমার বাবা আমাকে সর্বোচ্চ হাসপাতালে আমার সুন্নতে খাতনা করিয়েছিল, সেই জন্য তার বাবা সেখানে গিয়েছিল একটি প্যাকেজের আয়তা। এটা কি তার অপরাধ? অপরাধ না। ওই যে বললাম গরিব তুই স্বপ্ন দেখোস কেন, এই যে উচ্চবিত্ত এবং এই শুধু ইউনাইটেড না, আরেকটি হাসপাতাল আছে ল্যাব এইড। আমি দায়িত্ব নিয়ে বলি, আমি কিছুদিন আগে আমার এক আত্মীয়র জন্য রিকোয়েস্ট করেছিলাম, ধানমন্ডির ল্যাব এইডে রিকোয়েস্ট করেছিলাম, উনি আমাকে হচ্ছে গিয়ে নিয়ম শিখায়, ওইটার যে ম্যানেজার ল্যাব এইডের উনি আমাকে নিয়ম শিখায়। তো আমি আসলে খুবই মর্মাহত এবং আমি মনে করি যে এই হাসপাতালগুলো এগুলো হচ্ছে কি স্বাভাবিক। আমার দৃষ্টিতে এদেরকে আইনের আয়ত্তায় এনে এদের দুই একজন হাসপাতালের ডিরেক্টর পরিচালককে যখন আপনি হচ্ছে যাবজ্জীবন অথবা ফাঁসি দিবেন তখন দেখবেন যে এটা ঠিক হবে। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে আমার মনে হয় যে একটু খোলাসা করা উচিত। আমার ছোট বোনও ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছে এবং আমার বন্ধুবান্ধব অনেকেই মেডিকেলের ডাক্তার আছেন। এইটা ক্লাসটা এরকম ধরন হচ্ছে গিয়ে, আমি যতটুকু জানি, আমার ভুল থাকতে পারে, যদি কেউ থাকে কমেন্টস বক্সে বলবেন, কিন্তু আমি যতটুকু জানি যে কাজটি করানোর সময় হচ্ছে গিয়ে দুই চারজন স্টুডেন্ট থাকে, হয়তো তাদেরা দেখে বা তাদেরকে দেখায় হয়তো যে অভিজ্ঞ যিনি থাকেন সেই রকম একজন ডাক্তার এটা অপারেশন করেন। এখন প্রশ্ন হচ্ছে একটি সেন্সিটিভ বিষয়, যখন আপনি একটি জীবন্ত মানুষের উপর কাজ করছেন, ধরেন ওপেন হার্ট সার্জারি বা এই যে কাটা ছেঁড়ার কাজটি, আপনি ডক্টর, আপনি তো আপনার মনোযোগ থাকবে সেই কর্মটির উপরে, কিন্তু আপনার মনোযোগ যদি একটা পোচ মেরে আপনি বলেন এই যে দেখেছো আমি ছুরিটি ঠিক চামড়ার কোথায় চালালাম, আমি দেখেছো আমি চামড়াটা কিভাবে বটতেছি, এইভাবে বটা দিবা, তাহলে একটা বটা নর্মাল অপারেশনে একবার দেওয়া যায়, যদি উনি দেখানোর জন্য 3বার বটা দিয়ে থাকেন তাহলে এই বাচ্চাটা 3বার বটা দিছে তার এই জায়গাটিকে। তার মানে কি, ওই যে আপনি বললেন প্র্যাকটিস, অনেকে বলতে পারে প্র্যাকটিস কি বুঝেন? আর ভাই বাংলা বুঝা লাগবে না, সাধারণটাই তো বুঝি আমি। আপনি ডাক্তার যখন পোজ দিবে আপনার কি শিখাবে? পোজ দেওয়া শিখানো লাগে, কিন্তু ডাক্তার তো বলছে ঠিক এই জায়গাটায় ছুরিটা ধরবে, এইভাবে পোজটা দিবে, তাহলে হচ্ছে তার রক্তটা কাটবে না। কারণ আপনি তো শিখাচ্ছেন ইন্টারনেট ডাক্তারদেরকে, একটা জীবন্ত মানুষ দিয়ে কেউ কোনোদিন এগুলো শিখায়? আমরা সারা জীবন শুনে এসেছি মৃত মানুষকে দিয়ে শেখানো হয়, একটা জীবন্ত মানুষকে পশু বা জানোয়ারের মতো যে ডাক্তার শিখিয়েছেন এবং যারা শিখেছেন, আমি মনে করি এটা নেক্কারজনক এবং যদি করে থাকেন লজ্জাজনক ব্যাপার। RTVর এই প্রতিবেদনের সাথে আমি নিজে মানে শতভাগ একমত এবং একাত্মতা প্রকাশ করছি। কারণ আমার পরিবারে আমার ছোট বোনের শ্বশুর বাড়িতে তার আত্মীয় ইশাখা, ছেলেটির বাবার নাম, সেই ছেলেকে ওই সুন্নতে খাতনা করানোর সময় অ্যানেস্থেসিয়া দিয়েছিল, তার আর জ্ঞান ফিরে আসেনি। আমরা বিষয়টিকে মামলা মোকদ্দমায় যাইনি বা এটা নড়াইলের একটি ঘটনা, নড়াইলে হইছে বলে আমরা বিষয়টিকে আসলে ভাগ্য মেনে নিই। ওর বাবাও ফার্মেসিতে চাকরি করে, সো দ্যাট আমরা আসলে আর ওইটাকে নিয়ে পেঁচাই নেই। 100% রাইট
আমাদের দেশে শিশুদেরকে অ্যানেস্থেসিয়া দেওয়ার মতো ডাক্তার আমার মনে হয় নাই, কারণ ওই ঘটনাটি আর আয়ানের ঘটনাটি আমি মনে করি যে একই সূত্রে গাঁথা। এরকম হাজারো আয়ান বা শত শত আয়ানকে আমরা হয়তো হারিয়ে ফেলছি, কিন্তু ধরেন আজকে আয়ানের বাবার কারণে বা আপনাদের সামাজিক মাধ্যমের কারণে আমরা জেনেছি যে ঘটনাটি এইভাবে হয়েছে, কিন্তু হয়তো বাকিগুলো আমরা জানি না। যেমন আমার পরিবারের ঘটনাটি আমি মিডিয়াতে আছি, আমি কখনো আনি নাই। তো এরকম আমাদের মতো অনেকে হয়তো আমরা এটা এক প্রকার ছোট ছোট অপরাধ করি। আমি মনে করি আয়ানের বাবাকে ধন্যবাদ। আসেন, অ্যানেস্থেসিয়া দেওয়ার লোকের অভাবে 100% সবাই তো পড়াশোনা করছে বড়দের উপরে, শিশুদের উপরে যারা ডাক্তারি করছে কিছুদিন পরে দেখে আরে শিশু ডাক্তারিতে তো পয়সা নাই, বড় ডাক্তারিতে পয়সা আছে। আপনি আজকে দেখেন, আমি যদি আপনাকে বলি, আপনার বৃদ্ধ বাবা মাকে আপনি হাসপাতালে নেওয়ার আগে চিন্তা করেন, হাসপাতালে নিলেই তো আরে ভর্তি করেন, কালকেই মারা যাবে। আপনাকে যে কোনো উপায়ে তারা আটকে রেখে 50,000 টাকার একটা বিল বানাবে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা তো আজকে ব্যবসা। আপনি একজন মানে ছোটখাটো চাকরি করেন বা ব্যবসা করেন, আপনি চাইলেও আপনার বৃদ্ধ বাবা মা স্ত্রীকে হাসপাতালে নিতে পারেন না। একটা ফোড়া হয়েছে ধরেন আপনার স্ত্রীর, ওই ফোড়াটা কাটতে যাবেন, দেখবেন আপনার 2 লাখ চলে গেছে। তা না হলে আপনার স্ত্রী মারা গেছে। আছে না এরকম বিগত দিনে নিউজ হয়েছে না? তার মানে কি আমরা অনভিজ্ঞ দিয়ে মানে ভরা। বিগত দিনে আমাদের যারা স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বা যারা এই ব্যবস্থার সাথে জড়িত ছিলেন, আমি মনে করি যে তাদের অভিজ্ঞতার অভাব আছে, এবং এই কারণেই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এইবার সাবেক স্বাস্থ্যমন্ত্রীকে যাকে বিদায় করে দিয়েছেন, উনি একটি বার্তা দিয়েছেন যে যার যোগ্যতা থাকবে না তাকে আমি বাদ দিয়ে দিব। আমি আশা রাখছি এইবার যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তিনি এই ব্যাপারে জোরালোভাবে ওই লোকে নজর দেবেন। ভাই আমি 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 শুরুতেই আপনাদেরকে যেটা বলছি, গরিব তুই স্বপ্ন দেখিস কেন, ওই যে পয়সার অহংকার, এই যে হাসপাতালগুলো যারা চালায় আপনি দেখবেন এদের একটা পয়সার অহংকার থাকে। এরা মনে করেন আপনাদের মতো কোনো সাংবাদিক গেলে প্রথমে কি বলবো জানেন, এই তুই জানিস তুই কোন টিভি থেকে আসছিস, এই দাঁড়াও আমি ফোন লাগাচ্ছি, হ্যাঁ এই কাদের তোমার টেলিভিশনের 2টা সাংবাদিক আসছে। মানে এদের যে পয়সার গরম, দাম্ভিকতা, এই দাম্ভিকতা দিয়ে এরা মনে করে কি যে বাংলাদেশের প্রতিটি মানুষকে কিনে ফেলবে। কারণ সাংবাদিকদেরকেই যখন এরা মূল্যায়ন করে না, কোনো থানার পুলিশ গেলে বলবে এই তুমি কোন ব্যাচের, এত তোমার ব্যাচের, দাঁড়াও তোমার স্যারের সাথে কথা বলছে, হ্যাঁ রফিক এই যে দেখো তোমার একজন অফিসার আসছে। মানে এরা এদের পয়সার জোরে দেশটারে কিনতে চায়। এই জন্য এরা এই যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এদেরকে গরু ছাগল মনে করে। তা না হইলে ওই রকম ইউনাইটেডের মতো একটি হাসপাতাল তারা এই যে সাঁতারকুলে একটি শাখা দিল কেন, এটার কাগজপত্র নাই কেন, এটা আপনার বিশ্বাস হবে? ওরা ক্ষমতার জোরে করে ফেলছে যে যা করগা আমি দেখব। তো এইটা আমার মনে হয় সরকারের নজর দেওয়া উচিত, এবং বিশেষ করে বর্তমানের প্রধানমন্ত্রী তিনি তো সবসময় বলেন যে বঙ্গবন্ধু গরিবের পক্ষে ছিলেন, উনি গরিবের পক্ষের, গরিবের সরকার। আমার মনে হয় যে এই বিষয়ে উনি জোরালো দৃষ্টি দিবেন, এবং আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করছি উনি যেন এই বিষয়ে জোরালো দৃষ্টি দেন।